আসসালামু আলাইকুম। ইজি ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষে আছি আমি গোলাম রসুল সোহাগ। আজকে আমরা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদের নিয়োগ পরীক্ষায় আসা মোট 15টি অঙ্কের সমাধান করব। দেখব কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে এই অঙ্কগুলো আমরা পরীক্ষার হলে সমাধান করতে পারবো। তো কথা না বাড়িয়ে আমরা মূল অঙ্কের মধ্যে চলে আসি। তো আমরা 1 নম্বর অঙ্কে দেখি। 1 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। আমরা জানি মৌলিক সংখ্যা কোনগুলা। মৌলিক সংখ্যাগুলো হলো যে সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অন্য আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17। দেখেন, এগুলাকে বলা হয় মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন 17, এই 17কে শুধুমাত্র 17 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো এখানে বলছে যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। আমরা এই মৌলিক সংখ্যাগুলোকে মনে রাখার জন্য আমরা একটা নাম্বার মনে রাখবো। সেটা হলো, খেয়াল করেন, সেটা হলো 4 4 2 2 3 2 2 3 2 1। আমরা এই ক্রমিক নাম্বারটা একবারে মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমাদের এরকম বিভিন্ন আমরা বিভিন্ন অঙ্ক করতে পারবো। তখন আমরা 1 থেকে 50, 1 থেকে 100, যেভাবে হোক না কেন আমরা বাইর করতে পারবো। তো এইখানে দেখি, প্রথম 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আমাদের 4টি। আবার 11 থেকে 20 পর্যন্ত আছে মৌলিক সংখ্যা আমাদের আরো 4টি। হ্যাঁ, 20 থেকে 30 পর্যন্ত আছে হলো আমাদের 2টি। 30 থেকে 40 পর্যন্ত আছে আমাদের 2টি। 40 থেকে 50 পর্যন্ত আছে আমাদের 3টি। সেম এইভাবে প্রত্যেক দশকে, হ্যাঁ, এইভাবে আমাদের মৌলিক সংখ্যা আছে। তো আমরা যদি একবারে খেয়াল করি যে আমাদের 50 পর্যন্ত, হ্যাঁ, আমরা যদি খেয়াল করি যে 10, 20, 30, 40, 50, আমাদের 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হলো 4 4 8, 8 2 10, 10 2 12 আর 3 15। অর্থাৎ আমাদের 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট 15টি। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে যে রহিমের বেতন 30% বৃদ্ধি পাওয়ায় বর্তমানে 11,050 টাকা হয়েছে। তার পূর্বের বেতন কত। এখানে আমাদের পূর্বের বেতন বাইর করতে বলছে। আমরা জানি পূর্বে রহিম যে বেতনটা পাইতো সেটা সে 100% পাইতো। কারণ ধরি রহিম পূর্বে 100 টাকা বেতন পাইতো অথবা 500 টাকা বেতন পাইতো, যাই পাক না কেন, রহিম পূর্বে যাই বেতন পাক না কেন, সেটা ছিল তার বেতনের 100%। ওই 100% বেতনটাই, হ্যাঁ, 30% বৃদ্ধি হয়েছে। 30% বৃদ্ধি হয় এই টাকাটা হয়েছে। অর্থাৎ আমাদের বলছে যে রহিম পূর্বে, আমরা মনে করি রহিম পূর্বে 100% বেতন পাইতো, সেটা যে টাকাটাই হোক না কেন, আমরা জানি না সে টাকাটা কত, আমরা সেই টাকাটাই বাইর করব, রহিমের পূর্বের বেতন বাইর করব। অর্থাৎ রহিম যে পূর্বে 100% বেতন পাইতো সেটা কত টাকা, আমরা সেটাই বাইর করব। এখানে বলছে যে রহিমের বেতন 30% বৃদ্ধি পাইছে। অর্থাৎ আগে ছিল 30%, অর্থাৎ আগে ছিল হলো 100%, এখন বাড়ছে কত, আরো 30%। তাহলে মোট কত হলো 100 আর 30, মোট 130। 130%, 130% সমান কত, 11,050। 11,050। খেয়াল করেন, আগে ছিল 100%, এখন আরো বৃদ্ধি পাইছে 30%, মোট হলো 130%। 130% সমান হলো 11,050। অতএব 1% সমান হলো কত, 11,050 ভাগ 130। অতএব 100% সমান 100 ইন্টু, হ্যাঁ, 11,050, নিচে হবে 130। এখন আমরা কাটাকাটি করি, 0 0 কাটি, 13 দিয়ে যদি এটা ভাগ দেই তাহলে হবে হলো 85। 85 দিয়ে 100 গুণ করলে হবে 8,500। তাহলে আমাদের রহিম সাহেবের পূর্বে বেতন ছিল 100%, সমান হলো 85 85 0 0, অর্থাৎ 8,500। আমরা 3 নম্বর অঙ্কে আসি। দেখেন, এই অঙ্কে বলা হয়েছে যে টাকায় 10টি কমলা কিনে টাকায় 8টি বিক্রি করলে, অর্থাৎ এটা প্রথমে একটা জিনিস খেয়াল করি আমরা, যে দেখেন টাকায় 10টি করে কমলা কিনছে, আবার টাকায় অর্থাৎ মানে 1 টাকায়, ঠিক আছে, 1 টাকায় 10টা কমলা কিনছে, আবার 1 টাকায় 8টা কমলা কি করছে, বিক্রি করা হয়েছে।
এই টাইপের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা প্রত্যেকটা অঙ্ক যদি আমরা ভালো করে খেয়াল করি, দেখবো যে প্রথমে শুরুতে যে টাকাটা দেওয়া থাকে, অর্থাৎ এখানে যদি দেওয়া থাকতো যে 10 টাকায় 10টি কমলা কিনে, হ্যাঁ, এখানেও দেওয়া থাকতো যে 10 টাকায় 8টি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। ম্যাক্সিমাম একটার মধ্যে 90টা অঙ্ক, প্রায় ম্যাক্সিমাম অঙ্কই এই টাকাটা আমাদের একই থাকে। আমাদের বাইর করতে হয় কি, মূলত এই যে 10টি কমলা, আর এখানে বিক্রি মানে এখানে ক্রয় করছে হলো 10টি কমলা, বিক্রয় করছে হলো 8টি কমলা। আমাদের এইটা নিয়ে মূলত কাজটা করতে হয়। তো আসেন আমরা এইটা নিয়ে কাজটা করি। বলছে যে 10 টাকায়, হ্যাঁ, কয়টি টাকায় 10টি কমলা কিনছে আর বিক্রি করছে হলো 8টা। আচ্ছা, 10 টাকায় 10টা করে কমলা কিনছে, কমলা কিনছে কয়টা? 10টা। ভালো করে খেয়াল করেন, টাকায় কমলা কিনছে 10টা, বিক্রি করছে কয়টা? 8টা। 10টা করে কিনছে, 8টা করে বেচছে, কয়টা করে লাভ থাকছে? কয়টা করে লাভ থাকছে? হলো 2টা করে। 10টা কমলা কিনছি, 8টা কমলা বেচছি। আমাদের যে এই যে লাভটা আছে, সেই লাভটা আমাদের এই যে বিক্রয় যে করছে, এই বিক্রয়ের কত শতাংশ? অর্থাৎ হ্যাঁ, আমাদের যে অবশিষ্টটা আছে সেটা আমাদের এই যে বিক্রয় আমরা যে করছি, বিক্রয়টার কত শতাংশ? অর্থাৎ 8-এর 2। তাহলে আমাদের শতকরা কি কইছে, কত লাভ বা ক্ষতি? লাভ কত হয়েছে? লাভ হয়েছে আমাদের 8-এর 2 অংশ। 8-এর 2 অংশ। যেহেতু আমাদেরকে এখানে শতকরায় প্রকাশ করতে বলছে, তো আমরা জানি যে শতকরায় প্রকাশ করলে 100 দ্বারা গুণ করতে হবে। এখন যদি আমরা 100 দ্বারা গুণ করি, 2 দিয়ে কাটাকাটি করলে হয় 4, 4 দিয়ে এটা কাটাকাটি করলে হবে 25, অর্থাৎ 25%। এই যে 25%, এইটা হলো আমাদের অ্যান্সার। তো এখন আমরা 4 নম্বর অঙ্কে আসি। 4 নম্বর অঙ্কে বলা আছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। আমরা এরকম যখন কোনো অঙ্ক করব, বইয়ে আমাদের গতানুগতিক যে নিয়মটা দেওয়া আছে, সেটা হলো আমাদের যখন এরকম কোনো সংখ্যা বাইর করতে বলবে যে ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে বা বেশি হয়, এই টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা শুধুমাত্র এই 2, 3, 5, 6, হ্যাঁ, এই 2, 3, 5, 6 যদি আমরা লসাগু করি এবং ওই লসাগুর সাথে আমাদের 1 যোগ করলে আমাদের উত্তর চলে আসবে। তো আমরা ওইভাবেও করব, কিন্তু তার আগে আমরা একটু আমাদের এই যে অপশনগুলো আছে, হ্যাঁ, এই অপশনগুলোর মধ্যে একটু শুদ্ধি পরীক্ষা করে দেখব যে আসলে কোনটা মেলে। খেয়াল করেন, বলছে যে কি কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে, অর্থাৎ এই 4টার মধ্যে যে কোনো একটা উত্তর হবে, তাই তো? তো বলছে যে 4টার মধ্যে যে কোনো একটা সংখ্যাকে 2, 3, 5, 6 দ্বারা আমরা যখন ভাগ করব, মানে বলছে যে প্রতি ক্ষেত্রেই 1 অবশিষ্ট থাকবে। খেয়াল করেন, আমরা যখন 2 দিয়ে 21 কে ভাগ করব, তাহলে কি 10 দুগুণে 20, আর এখানে আছে হলো 21, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, আমরা যদি 3 দ্বারা ভাগ করি, 3 7 21, দেখেন এখানে কোনো আর কি 3 7 21, এখানে আর কোনো অবশিষ্ট থাকে না, সুতরাং এইটা আমাদের অ্যান্সার হবে না। আচ্ছা, বি নম্বরে দেখি। বি নম্বরে যদি আমরা এটা করতে চাই, তাহলে 10 দুগুণে 20, হাতে থাকবে 1, আবার যদি 41/3 13 39, 40 41, দেখেন আমরা যদি 3 দ্বারা এটাকে ভাগ করি, 3 13 39, অবশিষ্ট থাকতেছে 2, সুতরাং এটাও আমাদের অ্যান্সার হবে না। আবার আমরা যদি এই 31-এর ঘরে আসি, তাহলে আমরা যদি গুণ করি, তাহলে 15 দুগুণে 30, 30, হাতে থাকবে 1, অর্থাৎ 2 দিয়া মেলে। আবার যদি 3 দিয়া করি, 3 10 30, অবশিষ্ট থাকবে 1, 5 দিয়ে যদি করি, 5 6 30, অবশিষ্ট থাকবে 1, 6 দিয়েও যদি ভাগ করি, তাও 5 6 30, অবশিষ্ট থাকবে 1, অর্থাৎ আমাদের এই সি 31 হবে আমাদের উত্তর। কিন্তু এটাও দেখেন 51, আমরা যেহেতু এটা পেয়ে গেছি, তাহলে 51 আমাদের অতদূর পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই। এটা এইভাবে আমরা আমাদের উত্তরটা করতে পারবো। এছাড়াও আমরা শুধুমাত্র 2, 3, 5, 6 এভাবে যদি আমরা এর লসাগু বাইর করি, তাহলে আমাদের এর লসাগু আসবে হলো 30, 30-এর সাথে আমরা যদি 1 যোগ করি, তাহলে আমাদের 31 উত্তর আসবে। তো আসি আমাদের পরের অঙ্কে। তো এই অঙ্কে বলা হয়েছে যে দেখেন ভালো করে খেয়াল করেন, বলছে যে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় 21 কিলোমিটার ও 7 কিলোমিটার। অর্থাৎ বলছে যে নৌকার বেগ হলো কত? নৌকার বেগ হলো 21 এবং স্রোতের বেগ কত? 7। নৌকার বেগ হলো 7 কিলোমিটার, স্রোতের বেগ হলো
নৌকার বেগ হলো 21 কিলোমিটার, স্রোতের বেগ হলো 7 কিলোমিটার। বলছে যে তাহলে নদীপথে 84 কিলোমিটার পথ যেতে ও আসতে 84 কিলোমিটার পথ যেতে ও আসতে কত সময় লাগবে? তো আমরা যখন 84 কিলোমিটার পথের পথ আমরা যাব, অর্থাৎ আমরা যখন স্রোতের অনুকূলে যাব, আমরা যখন স্রোতের অনুকূলে যাব, ধরি বলছে যে স্রোতের বেগও যেহেতু দেওয়া আছে, অর্থাৎ নদীতে স্রোত আছে এবং স্রোতের কি আমরা যখন স্রোতের অনুকূলে যাব তখন আমাদের নৌকা এবং স্রোতের বেগ দুইটা একসাথেই আমাদের কাজ করবে, অর্থাৎ 21 হলো 28। যখন আমরা নদীর স্রোতের অনুকূলে যাব তখন আমাদের নৌকার বেগ এবং স্রোতের বেগ দুইটা একসাথেই আমাদের কাজ করবে, তাহলে দুইটা যোগ করলে হবে আমাদের 28। তাহলে কি আমরা যখন নদীর স্রোতের অনুকূলে যাব, যখন আমরা তাহলে কি আমরা যখন নদীপথে যাব কত কিলোমিটার যাব? 84 কিলোমিটার যখন আমরা যাব তখন আমাদের স্পিড থাকবে হলো 28 কিলোমিটার। এই 28 কিলোমিটার হলো তার মধ্যে 21 হলো নৌকার এবং 7 হলো কি স্রোতের, দুইটার সমন্বয়ে আমরা কিন্তু নদীর অনুকূলে যাচ্ছি। তো আমরা যদি 28 দিয়ে 84 ভাগ করি তাহলে 3 28 হলো 84, অর্থাৎ 3 ঘন্টায় আমরা এই যে 84 কিলোমিটার রাস্তা, ধরেন এটা 84 কিলোমিটার রাস্তা, আমরা এই 84 কিলোমিটার রাস্তা যেতে আমাদের সময় লাগবে হলো 3 ঘন্টা। তাহলে 3টা এখানে লিখে রাখি, আমাদের যেতে সময় লাগবে হলো 3 ঘন্টা। ঠিক একইভাবে আমরা যখন এই 84 কিলোমিটার রাস্তা যখন আমরা ফেরত আসব তখন আমাদের কি করতে হবে? স্রোতের বিপরীতে আসতে হবে। এতক্ষণ আমাদের ছিল স্রোতের অনুকূলে, যেহেতু আমরা স্রোতের অনুকূলে আমরা গেছি তাই আমাদের এটা যোগ করছি, কিন্তু আমরা যখন স্রোতের বিপরীতে আসব, ঠিক বিপরীতে, তখন আমাদের এই যে নৌকার গতিটা থেকে স্রোতের গতি কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো আমরা যদি 21 থেকে 7 বিয়োগ করি তাহলে হলো 14, অর্থাৎ আমরা স্রোতের বিপরীতে যখন আমরা আসব তখন আমাদের গাড়ির গতি হবে, আমাদের নৌকার গতি হবে 14 কিলোমিটার। তো এই 84 তো খেয়াল করেন, তো এই যে 84 কিলোমিটার রাস্তা আমরা যখন আসব তখন আমাদের গতি থাকবে কত? 14 কিলোমিটার স্পিডে। তো 14 দ্বারা যদি আমরা এই 84 ভাগ করি তাহলে হবে 6, 6, এই 6 ঘন্টা। তো আমাদের এই নদীর স্রোতের অনুকূলে আমাদের যেতে সময় লাগবে হলো 3 ঘন্টা, আবার এই স্রোতের বিপরীতে আসতে আমাদের সময় লাগবে হলো কত ঘন্টা? 6 ঘন্টা। তাহলে আমাদের যেতে এবং আসতে টোটাল সময় লাগবে হলো 3 আর 6 9 ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার হবে হলো 9 ঘন্টা। আমরা এখন 6 নম্বর অঙ্কে আসি। এখানে দেখেন বলা হয়েছে যে দুইটি সংখ্যার গুণফল 600, এদের গসাগু 15 হলে লসাগু কত? আমরা জানি যে দুইটি সংখ্যার গুণফল, যে কোনো দুইটি সংখ্যার গুণফল যত হবে ওই সংখ্যাটার লসাগু এবং গসাগুর গুণফল ঠিক ততই হবে। অর্থাৎ দুইটি সংখ্যার গুণফল এখানে দেওয়া আছে হলো কত? 600। এই 600 সমান সংখ্যা দুইটার কি হবে? গসাগু এবং লসাগুর গুণফল, গসাগু গুণন লসাগু। তো এইরকম যে কোনো অঙ্কে যদি দুইটি সংখ্যার গুণফল দেওয়া থাকে, গসাগু অথবা লসাগু যেটাই বাইর করতে বলুক না কেন, তাহলে আমরা কি করব? এই সংখ্যার সাথে এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা আমরা জাস্ট ভাগ করে দিব। দুইটি সংখ্যার গসাগু দেওয়া আছে যেহেতু 15, এখানে যেহেতু গসাগুর মান দেওয়া আছে 15 আমরা বসাই দিলাম। ঠিক একইভাবে যদি আমাদের লসাগুর মান দেওয়া থাকতো, তো গসাগুর মান বাইর করতে বলতো, তাও আমরা কি করতাম? এইটা এখানে ভাগ দিতাম, এখানে ভাগ দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। অর্থাৎ 600 ভাগ 15, 4 15 60 0 40, আমাদের উত্তর হবে হলো 40। 7 নম্বর অঙ্কে আসি। এই অঙ্কে দেখেন এখানে বলা হয়েছে যে এই ধারার পরের সংখ্যা কত হবে? অর্থাৎ একটা ধারা দেওয়া আছে আমাদের, এই ধারাটার আমাদের এখানে পরের সংখ্যাটা কত হবে? তো আমরা যদি ধারাটার দিকে খেয়াল করি তাহলে আমরা দেখব ধারাটা কিভাবে আমাদের সাজানো আছে। তো এখানে ধারাটা সাজানো আছে, খেয়াল করেন, প্রথম যে দুইটা সংখ্যা আছে 1 এবং 5, আমাদের এই পরের সংখ্যাটা দেওয়া আছে 1 ও 5 এর যোগ করছে, 5 আর 1 কত? 6, 6 এর সাথে 1 যোগ করলে হবে কত? 7। অর্থাৎ আমাদের প্রথম
দুইটা, খেয়াল করেন আমাদের প্রথম দুইটা পদ বা সংখ্যা, আমাদের প্রথম দুইটা সংখ্যার যোগফল, যোগের সাথে প্রথম দুইটা সংখ্যার যোগ এবং যোগের সাথে এক যোগ করে আমাদের পরের যে পদ সেটা বাইর করা হয়েছে। তো 5 আর 1 6, 6 আর 1 7, এখানে আমাদের 7। ঠিক একইভাবে দেখেন 5 7 12, 5 7 যোগ করলে 12, 12 সাথে 1 যোগ করে হয়েছে 13। আবার ঠিক একইভাবে 13 আর 7 কত? 20, 20 এর সাথে 1 যোগ করে হয়েছে 21। আবার আমরা যদি এই পাশে যাই 21, 21 এবং 13 যোগ করে হয়েছে 34, 34 এর সাথে 1 যোগ করে 35। তাহলে আমাদের যে পরের যে পদটা বসবে সেটা হবে হলো 21 এবং 35 এর যোগফল, হ্যাঁ, তার সাথে 1 যোগ। তাহলে 21 এবং 35 এর যোগ হলো 56, 56, তার সাথে 1 যোগ হবে 56 আর 1 57। তাহলে আমাদের পরের পদটা হবে হলো কত? 57। আমাদের অ্যান্সার হবে এখানে তাহলে 57। এখন আমরা 8 নম্বর অঙ্কে আসি। এই অঙ্কে বলা আছে যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। হ্যাঁ, আমরা পরের গুলায় যাব, তার আগে এইটা দেখি। বলছে যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যদি হয় x, খেয়াল করেন, পুত্রের বয়স যদি হয় x, পিতার বয়স কত বলছে? 4 গুণ। পিতার বয়স হবে হলো কত? 4x। হ্যাঁ, এখানে বলছে যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, অতএব পুত্রের বয়স যদি হয় x, পিতার বয়স হবে হলো 4x। আসি তারপরে কি বলছে? 4 বছর আগে, 4 বছর আগে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল হলো 52 বছর। কয় বছর আগে? বলছে যে 4 বছর আগে। তো 4 বছর আগে যখন আমরা হিসাব করব, তাহলে খেয়াল করেন এটা তো হলো পিতা ও পুত্রের বর্তমান বয়স। 4 বছর আগে কি হয়েছে? 4 বছর মানে হলো, ধরি এই যে পিতার যে বয়স, পিতার বয়স হলো 4x, 4x মাইনাস 4, অর্থাৎ কি 4 বছর আগে। আবার 4 বছর আগে পুত্রের বয়স কত ছিল? পুত্রের বয়স বর্তমানে যেহেতু x মাইনাস 4, তাহলে 4 বছর আগে পিতা ও পুত্রের বয়স ছিল হলো 4x, পিতার বয়স ছিল 4x মাইনাস 4, পুত্রের বয়স ছিল হলো x মাইনাস 4, অর্থাৎ বর্তমান থেকে 4 বছর আগে, আগে অর্থাৎ কি বিয়োগ। তো এখানে বলছে যে 4 বছর আগে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 52। তো বলছে যে এই যে এই দুইটার যোগফল ছিল হলো কত? 52। তো আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, বলছে যে 4x মাইনাস 4 যোগ এই যে পিতা এবং পুত্র, এই যে এটা একটা, এটা হলো পিতার বয়স, পুত্রের x মাইনাস 4, এই যে এটা হলো পুত্রের বয়স। বলছে যে 4 বছর আগে পিতা ও পুত্রের বয়সের যোগফল কত ছিল? ছিল বলছে যে 52। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা আমাদের x এর মান বাইর করতে পারবো। তাহলে 4x প্লাস x ইকুয়াল 5x মাইনাস 8 সমান কত? 52। সরি, আমার বাংলা ইংলিশ একসাথে হয়ে গেছে। দেখি 52, 52, 5x ইকুয়াল 8 এই পাশে আসবে, আসলে হবে 60, x ইকুয়াল 5 12 60, 12, অর্থাৎ x ইকুয়াল কি 12, x ইকুয়াল 12। এখানে আমরা x এর মান পাইলাম। তো এখানে আমরা x এর মান কোনটা পাইলাম? পুত্রের বয়স। তো আমাদের এখানে পুত্রের বয়স হলো x, তাহলে x এর মান যেহেতু 12, পুত্রের বয়স হবে 12। তো এখানে চাইছে কি? বলছে যে পিতার বয়স, পিতার বয়স কত? পিতার বয়স কত? আমরা যেহেতু x এর মান পাইছি, x এখানে x এর মান কার বয়স? এখানে x এর মান হলো পুত্রের বয়স। তো পিতার বয়স কত বলছে? 4x, তার মানে এই যে কি, খেয়াল করেন 4x এর মান কত? 12, তাহলে 4 12 কত? 48, এই যে 4 12 48। তো আমাদের পিতার বয়সে শুধু আমাদের ওই যে x এর মানটা বসায় দিয়ে আমাদের অ্যান্সার আমরা বাইর করলাম, 4 12 48। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আমরা পরের অঙ্কে যাই। 9 নম্বর অঙ্কে আসি। দেখেন 9 নম্বরে বলছে যে 1 মিটার সমান কত ইঞ্চি? আমরা জানি যে 1 মিটার সমান হলো 39.37 ইঞ্চি। আবার বলি 1 মিটার সমান হলো 39.37 ইঞ্চি। 10 নম্বর অঙ্কে দেখি। 10 নম্বর অঙ্কে বলছে যে এক সরল কোণ সমান কত ডিগ্রি? আসলে সরল কোণ কাকে বলে? খেয়াল করেন, এই যে একটা রেখা, এটা হলো সরল কোণ। এক সরল, এখানে এক সরল কোণ সমান, এই দেখেন খেয়াল করেন, এইখান থেকে এটা পুরোটা, এটা হলো এক সরল কোণ। এক সরল কোণ মানে হলো 180 ডিগ্রি। এক সরল কোণ মানে হলো 180 ডিগ্রি, 180
80°। 11 নম্বর অঙ্কে আসি। 11 নম্বর অঙ্কে বলা আছে যে 5টা গরুর মূল্য 15টা ছাগলের মূল্যের সমান। অর্থাৎ খেয়াল করেন, 5টা গরু সমান হলো 15টি ছাগল। 5টা গরুর মূল্য আর হলো 15টা ছাগলের মূল্য একই। অতএব 5টা গরুর মূল্য আর 15টা ছাগল, তাহলে একটা গরুর মূল্য কত হচ্ছে? একটা গরুর মূল্য হচ্ছে হলো 3টা ছাগলের সমান। হ্যাঁ, বলছে যে একটি গরুর মূল্য 6000 হলে এই পর্যন্ত শেষ। আর পরে কি বলছে এটা দেখি। পরে বলছে যে একটা গরুর মূল্য 6000 হলে একটা ছাগলের মূল্য কত? তো একটা গরুর মূল্য যদি 6000 হয়, একটা ছাগলের মূল্য কত হবে? 3 দ্বারা ভাগ করলেই হবে। যেহেতু একটা গরুর মূল্য আর 3টা ছাগলের মূল্য সমান, তাই এই 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই, 6000কে যদি ভাগ দেই, তাহলে হবে হলো 3 দুগুণে 6, 1 2 3। তাহলে আমাদের অ্যান্সার হবে হলো 2000। অর্থাৎ একটা ছাগলের মূল্য হবে 2000। তাহলে 3টা ছাগলের মূল্য হবে 6000। অর্থাৎ 6000 সমান আমাদের একটা গরুর মূল্যের সমান। 12 নম্বর অঙ্কে আসি। 12 নম্বর অঙ্কে বলছে যে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 40 মিটার। বর্গক্ষেত্র, আমরা জানি বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান। অর্থাৎ এটা বাহু যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ। তো বলছে যে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, যদি আমাদের এক বাহুর দৈর্ঘ্য ধরেন দেওয়া আছে কত? 40। তারপর কি বলছে? বলছে যে এর ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো যে কোনো একটা বাহুর উপর কি স্কয়ার, বাহুর উপর স্কয়ার হলো ক্ষেত্রফল। তাহলে আমাদের এর মান দেওয়া আছে 40। তো আমরা যদি 40-এর উপর স্কয়ার দেই, তাহলে 4 4 16 0 0। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে হলো 1600 বর্গমিটার। যেহেতু এটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করতেছি, সেহেতু এটা আমাদের বর্গমিটারে প্রকাশ হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে হলো 1600 বর্গমিটার। তো এখন আমরা 13 নম্বর অঙ্কে চলে আসি। 13 নম্বর অঙ্কে বলছে যে ভাজক 5, ভাগফল 4 এবং ভাগশেষ 1 হলে ভাজ্য কত? আমরা দেখেন, অঙ্ক যদি আমরা একটা ফরম্যাটে দেখি, আমাদের যে প্রথম যে সংখ্যাটা থাকে এখানে থাকে হলো কত? ভাজক। মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটা হলো কত? কি? সেটা হলো ভাজ্য। আবার শেষে যেটা থাকে সেটা হলো ভাগফল। এবং এটা করার পরে নিচে যে অংশটা থাকে সেই অংশটাকে আমরা জানি হলো কি? ভাগশেষ। তো এখানে বলছে যে ভাজ্য কত? আমাদের এটার মান দেওয়া আছে হলো 5, ভাগফলের মান দেওয়া আছে 4, ভাগশেষের মান দেওয়া আছে 1। তো আমাদের ভাজ্য বাইর করতে বলছে। ভাজ্য বাইর করার নিয়ম হলো আমাদের এই যে ভাজক এবং ভাগফল, এই দুইটাকে আমরা গুণ করব। এই দুইটাকে গুণ করব, গুণফলের সাথে আমাদের যে লাস্ট ভাগশেষ থাকবে সেটাকে আমরা যোগ করব। তাহলে 5 আর 4 গুণ করলে আমাদের কত? 5 4 5 20 20। আর আমাদের এই যে ভাগশেষ 1 যোগ করব, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে হলো 21। এখন যদি আমরা 21 খেয়াল করি, তাহলে কত? দেখেন, 4 5 4 5 20, এখানে 20 আসবে। 20 আসলে হবে হলো ভাগশেষ 1। তাহলে আমাদের এখানে ভাজ্য হলো 21। 14 নম্বর অঙ্ক যদি আমরা খেয়াল করি, এখানে দেখেন বলছে যে a প্লাস বি ইকুয়াল 7, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 25। a প্লাস বি এর মান দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে। এখানে বাইর করতে বলছে হলো এ বি এর মান। তো এ বি এর মান যদি আমরা বাইর করি, তাহলে আমরা দেখেন, খেয়াল করেন, এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা বসাই, তাহলে আমাদের এ বির মান আমরা পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25। তো এর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল 25। আমরা এখানে শুধু জাস্ট এটার সূত্র বসাতে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল 25। এখানে দেখেন, এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 7। তাহলে আমরা যদি দেই 7 স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল কত? 25। 7 স্কোয়ার হলো 49। 49 যদি আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে কি থাকতেছে? মাইনাস 2ab ইকুয়াল 25 মাইনাস 49। 25 মাইনাস 49 হলে হবে মাইনাস 24। আর এখানে মাইনাস 2ab, মাইনাসে মাইনাসে কাটি। 2ab এর মান যেহেতু হচ্ছে 24, তাহলে ab এর মান কত হচ্ছে? 24 ভাগ 2 সমান 12। তাহলে আমাদের ab এর মান আসতেছে হলো
12। এবার আমরা 15 নম্বর সর্বশেষ অঙ্কটা দেখব। এখানে বলা হয়েছে যে 10 জনে একটি কাজের অর্ধেক করে 7 দিনে। খেয়াল করেন, 10 জন লোক একটি কাজের অর্ধেক করে, কাজটার অর্ধেক মানে কি হাফ অংশ, হাফ অংশ করে হলো 7 দিনে। তাহলে ফুল অংশ মানে পুরো কাজটা করে কয় দিনে? যদি আমরা হাফ অংশ 7 দিনে করে, তাহলে ফুল অংশটা করে কয় দিনে? 14 দিনে। লোক 10 জনেই, ঠিক আছে, 10 জন লোকে একটা কাজের অর্ধেক করছে হলো 7 দিনে, তাহলে ফুল কাজটা করছে হলো 14 দিনে। বলছে যে ওই কাজটাই, এই যে এই কাজটা পুরো কাজটাই 5 জন লোকের কতদিন সময় লাগবে? 5 জন লোকের কতদিন সময় লাগবে? তাহলে খেয়াল করেন, 10 জন লোকের কতদিন লাগছে? 10 জন লোকের লাগছে হলো 14 দিন। তাহলে একজন লোকের কতদিন বেশি লাগছে? তাহলে 14 গুণন 10। আর 5 জন লোকের কম সময় লাগবে, তাহলে 14 গুণন 10 ভাগ 5। তাহলে এখন আমরা কাটাকাটি করি, 5 দুগুণে 10, 14 দুগুণে 28, 28 দিন, অর্থাৎ লাগবে 28 দিন। এখানে একটু খেয়াল করলেও বোঝা যায় যে 10 জন লোকের যদি 14 দিন লাগে, তাহলে 5 জন লোকের কত? 28 দিন লাগবে। তো এই ছিল আমাদের কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির 15টা অঙ্ক। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে অঙ্কগুলো দেখার জন্য। এরপরে আবারও দেখা হবে নতুন কোনো পল্লী বিদ্যুৎ সমিতির এরকম অঙ্ক নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।